নভেম্বরের শেষ সপ্তাহে মাজুলিতে সকালটা ছিল হালকা কুয়াশা মাখা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঝকঝকে রোদ আর নীল আকাশ মন ভরিয়ে দিয়েছিল। মাজুলি পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ, কিন্তু এখানে থেকে দ্বীপের অনুভূতি আপনি পাবেন না। চাষাবাদের জমি, বাজার, হাট, জনপদ, প্রচুর গ্রাম আর সত্র সব মিলিয়ে ৮০ কিলোমিটার দীর্ঘ আর ১০ থেকে ১৫ কিলোমিটার চওড়া আসামের মাজুলি জেলাকে মেইনল্যান্ড থেকে আলাদা করা মুশকিল। অসমের মাজুলিতে আমরা পৌঁছেছিলাম ২৭শে নভেম্বর রাতে। ছিলাম কমলাবাড়ি সত্রের পাশেই অসম ট্যুরিজমের প্রপার্টিতে। আগের পর্বে সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ মাজুলির গল্প। গুড মর্নিং ফ্রম মাজুলি। আজকে ২৮ তারিখ, ২৮শে নভেম্বর ২০২৫। এই যে জায়গাটা, আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই ট্যুরিস্ট কমপ্লেক্স, জায়গাটা অসাধারণ, কিন্তু মেনটেনেন্স একেবারেই নেই, জিরো মেনটেনেন্স যাকে বলে। সেই জন্য আগাছা ভরে রয়েছে চারিদিকে, মাকড়সার জাল। রাতে দারুণ ঘুমিয়েছি। এখন চেক আউট করে বেরিয়ে মাজুলি খানিকটা দেখে আমরা আজকে চলে যাব জিরোতে। জিরোতে আজকে রাত্রিবাস হবে। তারপর সেখানে থেকে জিরো দেখে সেখান থেকে আলো বা আলং। দারুণ সুন্দর রোদ উঠেছে। সকালে একটু ঠান্ডা ছিল, এখনও রয়েছে, তবে ঠান্ডা আস্তে আস্তে কমছে। দুপুরে তো গরম লাগবে, রোদের তেজ আছে। ব্রেকফাস্ট করে নিই। এই মাজুলি, এটা তো সবচেয়ে বড় দ্বীপ, সেটা ঠিক আছে, কিন্তু আরও একটা জিনিসের জন্য এটা খুব পপুলার। সেটা হচ্ছে এখানকার সত্র। সত্র মানে হচ্ছে ইটস এ কালচারাল সেন্টার। ১৫ শতক থেকে এই সত্রগুলো এখানে গড়ে উঠেছে। ১৫ শতকে আপনারা সবাই জানেন এখানে শঙ্করদেবার নাম বা তার শিষ্য মাধবদেবার নাম। মাধবদেব আর শঙ্করদেবারা এখানে সত্র তৈরি করেন কালচারাল সেন্টার হিসেবে, এবং তখনকার দিনে যে নিও বৈষ্ণবের মুভমেন্ট শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল, তার প্রাণকেন্দ্র ছিল এই সত্র। নাচ, গান, নাটক সহ স্থানীয় সংস্কৃতির পীঠস্থান ছিল এই সত্রগুলো। শঙ্করদেবা ১৫ শতকের মানুষ। ওনার সময়কাল হচ্ছে ১৪৪৯ থেকে ১৫৬৮। ১১৮ বছর প্রায় বেঁচে ছিলেন এই শঙ্করদেবা। চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন। চৈতন্যদেব যেমনি আমাদের পশ্চিমবঙ্গে ভক্তি আন্দোলন গড়ে তুলেছিলেন, হয়তো একদম এক্স্যাক্ট নয়, সিমিলার নয়, কিন্তু ব্যাপারটা মোটামুটিভাবে এক। শঙ্করদেবা এখানে বৈষ্ণব আন্দোলন, নিও বৈষ্ণবাইট মুভমেন্ট বলে, সেটা গড়ে তুলেছিলেন। এই শঙ্করদেবার শিষ্যই হচ্ছে মাধবদেবা। শঙ্করদেবা এখানে সত্র প্রতিষ্ঠা করেছিলেন। অহোম রাজাদের সময় সত্র বেশ পপুলারিটি পায় তাদের পৃষ্ঠপোষকতায়। সেরকমই একটা দুটো সত্র আমরা আজকে যাব এবং আপনাদেরকে দেখাবো। মধ্যযুগের ইউরোপের ইতিহাস যদি পড়েন, তাহলে সেখানে চার্চ ছিল প্রাণকেন্দ্র। তেমনি এই অঞ্চলে, আসামের, এখানে সত্র হচ্ছে ওই সময় থেকে সব কিছুর প্রাণকেন্দ্র। এখনো দেয়নি? না, আমরা অপেক্ষা করছি। ব্রেকফাস্টে রুটি, আলুর তরকারি, ডিম, একটু আচার দিয়েছে, আর সেই সঙ্গে ব্রেড বাটার অমলেটও আছে। হ্যাঁ, সেটাও ছিল, ব্রেড বাটার অমলেট। ব্রেড বাটার, আলুর তরকারিটাতে আবার ছোলাও দিয়েছে। ভালো, দারুণ। মাজুলিতে একটা পুরো দিন প্রয়োজন। আমাদের একটা বেলাই হাতে রয়েছে। আজকেই আমাদের পৌঁছতে হবে অরুণাচলের জিরো ভ্যালিতে। যতটা সম্ভব মাজুলি দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়ব জিরোর উদ্দেশ্যে। আজকে হচ্ছে সঞ্জীবের ২০তম না ২১তম কি শহীদ দিবস না বিবাহবার্ষিকী? এইটা বললে হবে না, বিবাহিত মানুষদের ডিরেক্ট বিলো দ্য বেল্ট আঘাত। হ্যাঁ, আমরা বিবাহ বার্ষিকী পালন করি, আমরা শহীদ দিবস পালন করি না। আমরা বিবাহবার্ষিকী পালন করবো, তাহলে আজকে একটা পার্টি হচ্ছে জোরদার, নাকি? একদম। আজকে সঞ্জীবের ২১তম বিবাহ বার্ষিকী। ২১তম তো একদম ২০তম। আচ্ছা, ২০তম বিবাহ বার্ষিকী। এবং ভেবে দেখুন যে এই মানুষটি কতটা ডেডিকেটেড। বউ ছেড়ে আজকে এত দূরে বিবাহ বার্ষিকী পালন করছে আমাদের সঙ্গে। ভাবা যায়? তোমাদের সঙ্গে থাকলে ওই ভার্চুয়াল অ্যানিভার্সারি ওভার দ্য টেলিফোন। হ্যাঁ, আগের বার যখন আমরা অরুণাচলে ছিলাম, শিবাজি তখন ওর বার্থডে ছিল, সেটা আমরা সেলিব্রেট করেছিলাম, কেক কেটে, গান গিয়ে। ঠিক। তাহলে আজকে সন্ধ্যেবেলা আমরা জিরোতে গিয়ে হ্যাঁ সেলিব্রেট করছি। কিভাবে সেলিব্রেট করবো সেটা আপনাদের দেখাবো কি দেখাবো না, সেটা সেলিব্রেশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, আমরা প্রথমে যাচ্ছি আউনিআটি সত্রতে। সামনে আউনিআটি সত্র। আটি
আমরা তো ইংরেজিতে স্পেলিং দেখছিলাম, সেই জন্য আউনি আটি বলছিলাম। আউনি আটি এখানে যা লেখা আছে। বুঝলে পৃথ্বীজিৎ, হ্যাঁ। এই যে আউনিআটি সত্র, আচ্ছা। এটা আসামে যত সত্র আছে তার মধ্যে কিন্তু এই সত্রের পজিশন হাইয়েস্ট। আচ্ছা। বুঝলে, এবং এটা তৈরি হয়েছিল 1653 সালে। তৎকালীন অহোম রাজা সুলতানলা আচ্ছা। তার নাম ছিল, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং 81,500 বিঘে সত্রকে ডোনেট করেছিলেন। ওরে বাবা, মানে বুঝেছো? বিরাট বিরাট ব্যাপার। হ্যাঁ। পরে তার নাম হয়েছিল জয়াধিরাজ সিংহ বোধহয়, এবং উনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। এই সত্রের যিনি প্রধান ছিলেন নিরঞ্জন দেব, তিনি তার গুরু ছিলেন। তারই তত্ত্বাবধানে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। যাই হোক, এই হচ্ছে এখানকার বাহ। হিস্ট্রি। কিন্তু এটাকে তুই মানে জানলি নাকি, তথ্য পেলি যে এটা অ্যাকচুয়ালি বৈষ্ণবদের তো জানিস তো 4টে শাখা আছে। হ্যাঁ, এটা কোন শাখার আন্ডারে সেটা কি কিছু না জানা সেটা গেল? জানি না। মানে বৈষ্ণবদের 4টে শাখা যেটা, হ্যাঁ সেটা হচ্ছে প্রথম রামানুজ, হ্যাঁ রামানুজের বিশুদ্ধ দ্বৈত তত্ত্ব। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে মাধবাচার্য, মাধবাচার্য। মাধবাচার্যর হচ্ছে হুম। দ্বৈত তত্ত্ব। হুম, তারপরে আসেন নিম্বার্কচার্য, হ্যাঁ। তার হচ্ছে দ্বৈত তত্ত্ব। তত্ত্ব। এবং একদম শেষ হচ্ছে বল্লভাচার্য, আচ্ছা। ওনার ছিলেন বিশুদ্ধ, সিদ্ধান্ত। হ্যাঁ, বিশুদ্ধ দ্বৈত তত্ত্ব বলতে পারিস, বা সেটাই ছিল আর কি। কিন্তু এই পার্টিকুলার বৈষ্ণবদের কোন শাখার অন্তর্গত সেটা জানি না, অন্তর্গত সেটা জানতে হবে। সেটা জানতে হবে জানছি। আর কি। আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট করে জানান। শুধু বৈষ্ণব আখাড়া নয়, তার সঙ্গে সঙ্গে অসমের সংস্কৃতির পীঠস্থান হচ্ছে এই সত্রগুলো। সেটা তখনকার দিনেও ছিল, এখনও তাই। গান, নাটক, কবিতা, এর মধ্য দিয়ে যে নিও বৈষ্ণবাইট মুভমেন্ট, সেটা শুরু হয়েছিল এই সত্রগুলোর মধ্যে দিয়ে। যে কোনো সত্রতে যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে প্রেয়ার হল। এই সামনেই সত্রের প্রার্থনা গৃহ। গুড়ি লাইখুটা 1743 থেকে 1760 শতাব্দীর এটা এখানে পিলার হিসেবে ইউজ করা হয়েছিল। ব্রহ্মপুত্রের পাড় থেকে তুলে আনা হয়েছিল। আমাদের গাইড সাহেব সিদ্ধানন্দ হচ্ছে আমাদের গাইড, ও বলছে যে এটা তুলসী কা পেড় হ্যাঁ। हाँ सर, পাহাড়ি তুলসী কা পেড়। যাই হোক, আমি জানি না, তুলসী গাছ সাধারণত আমরা ছোট দেখি, এই রকম তুলসী গাছ হয় সেটা আমারও জানা ছিল না। যাই হোক, হয়তো অন্য কিছু, পাহাড়ি তুলসী যেটাকে বলছে। কিন্তু গাছের মানে গুড়ির চেহারাটা দেখলে রীতিমতো সাংঘাতিক লাগছে আর কি। এটা এখানে পিলার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এটা হচ্ছে সত্রাধিকার, মানে এখানকার যিনি প্রাণপুরুষ, যার আন্ডারে এই পুরো সত্র, অধ্যক্ষ বলতে পারেন, তার বাড়ি। প্রথম সত্রাধিকার ছিলেন নিরঞ্জন দেব। সিদ্ধান্ত আজ সকালে আমাদের হোটেলে চলে এসেছিল, তারপর আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে মাজুলি। তো সিদ্ধান্ত হচ্ছে এখানে একটা প্রমিনেন্ট জনজাতি রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বাসিন্দা। প্রায় 2 লাখের ওপর এখন এদের জনসংখ্যা। তার নাম হচ্ছে মিসিং ট্রাইব, আপনারা শুনে থাকবেন, বা মিরি ট্রাইব স্থানীয় ভাষায়। তারই একজন সদস্য হচ্ছে সিদ্ধান্ত। দারুণ লাগলো, খুব সুন্দর ছেলে, বাচ্চা ছেলে, কিন্তু খুব মিষ্টি। ও আমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানের সত্রাধিকারের বাড়ি। আর এর আশেপাশে সব মঙ্কদের বাড়ি আছে, যারা সাধক তাদের বাড়ি আছে পুরো জায়গা জুড়ে। আর যে কোনো সত্রের কেন্দ্রস্থলে হচ্ছে প্রেয়ার হল, যেটা আমরা দেখলাম।
এবং এই মঙ্কদের, এই মঙ্ক को आप অহমিয়া में क्या बोलते हो ভকত 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 মানে ভক্ত, যাই হোক তাদের বাড়ি ঘর ধরো আশেপাশে রয়েছে। এখানে একটি দারুণ সুন্দর মিউজিয়ামও রয়েছে, 10 টাকা এন্ট্রি ফি, অবশ্যই দেখবেন। ভেতরে অনেক কিছু রয়েছে, তার মধ্যে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে লসিত বরফুকন। তার নাম সবাই জানেন, মুঘলদের রেজিস্ট করেছিল যে অহোম রাজা। লসিত বরফুকনের ব্যবহৃত তরবারি আছে, আর রয়েছে সেই সময়কার অহোম রাজাদের সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। দুটো হাতির দাঁত আছে, অসাধারণ, বিরাট বড় বড়। আরেকটা জিনিস হচ্ছে সোনার একটা নৌকো, যার রেপ্লিকা ভেতরে রাখা আছে। যে অরিজিনাল নৌকোটা সেটা এখানে নাকি ভেসে এসেছিল ব্রহ্মপুত্রের জলে, তো সেটা মালিক এই আউনিয়াটি সত্র, সেটা ভেতরে রাখা রয়েছে। সেটা শুধুমাত্র পাল নামের সময়, যেটা এনাদের বাৎসরিক উৎসব, সেই সময়ই বাইরে বার করা হয়। সেই সোনার নৌকোর কথা কিন্তু আমি এখানে এসেই জানলাম। অতীতে অহোম রাজারা ছিলেন এই সত্রের পৃষ্ঠপোষক। বর্তমানে সত্রের খরচ চলে ভক্তদের দানে আর গভর্নমেন্টের টাকায়। তবে এখানে সত্রের ভেতরেই যা জমি রয়েছে তাতে চাষবাস হয় এবং তা থেকেও কিছুটা খরচ ওঠে। আচ্ছা, এই যে সত্র, এখানে ভক্তরা কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারেন, তবে ভক্তদের সমস্ত মোহ মায়া ত্যাগ করে তবেই সত্রে থাকতে পারবেন, ভক্ত হতে পারবেন। মানে এখানে যারা থাকেন, যারা ভক্ত, তারা বিয়ে করতে পারবেন না, কোনো রকম কোনো নেশা করতে পারবেন না, এবং সব কিছু ত্যাগ করে তবেই আসতে হবে সত্রে। মানে সত্রে থাকার অধিকারী আমাদের মধ্যে শুধুমাত্র পৃথ্বীজিৎ আমার আছে, আমার তাই তো? আছে, হ্যাঁ। শুধু ওই আর কি একটু মোহ মায়াগুলো ত্যাগ করার কথা বলছিস? হ্যাঁ। আমি তো বললাম যে আমি কোনো কিছু ধরিনি, কোনো কিছু শুরু করিনি, কোনো কিছু শেষ করিনি। আমার ব্যাপারটা আলাদা, আমাকে দিয়ে তুলনা করলে হবে না আর কি। সন্ধ্যের পরে সত্রতে কোনো মহিলার প্রবেশও নিষেধ, আর ভেতরে সাইকেল চালানো নিষেধ, কোনো রকম যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ, জুতো পরে প্রবেশ নিষেধ। তবে দু ধরনের সত্র হয়। এক ধরনের সত্রতে সম্পূর্ণ কুমাররাই থাকতে পারেন, আরেক ধরনের সত্র হয় যেখানে বিবাহিত ভক্তরা অ্যালাউড, সেটা এটা নয়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে সামাগুড়ি সত্রতে। আপনারা অনেকেই হেমচন্দ্র গোস্বামীর নাম শুনেছেন। অসাধারণ মাস্ক তৈরি করেন এই হেমচন্দ্র গোস্বামী। তারই সত্র এই সামাগুড়ি সত্র, যেখানে মাস্ক তৈরি করা শেখানো হয়। এখান থেকে মাস্ক বাইরেও যায় এবং মাস্কের জন্যই এই সত্রটা বিখ্যাত। তো উনি সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারও পেয়েছেন। সেই সামাগুড়ি সত্রতেই এখন যাচ্ছি আমরা। আরও একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া, যাদব মলাই পায়েং। এখানে মাজুলিতে প্রায় 550 হেক্টর জমিতে তিনি ফরেস্ট বানিয়ে ফেলেছেন দীর্ঘদিনের প্রচেষ্টা এবং একক প্রচেষ্টায়। তবে সেই জায়গাটা আজকে দেখতে আমরা যেতে পারবো না, তার জন্য একটা সম্পূর্ণ দিন প্রয়োজন। যদি আপনারা মাজুলি প্ল্যান করেন, তাহলে মাজুলির জন্য একদিন পুরো রাখুন, তবে আপনি এই সব জায়গাগুলো ঠিকঠাক মতো দেখতে পাবেন। মানে ওই জঙ্গলটা দেখার জন্যই একদিন প্রয়োজন। এই হচ্ছে এখানকার মাস্ক মেকিং কেন্দ্র। आप कलकत्ता से हैं? हाँ, कलकत्ता से। आपका नाम? धीरेन गोस्वामी। धीरेन गोस्वामी। तो हेमचंद्र गोस्वामी हाँ, आपका यहाँ बड़ा भाई है। आपका बड़ा भाई। আমরা পুরুলিয়ার চড়িদা গ্রামে তো গিয়েছিলাম, সেখানকার মাস্ক আর এখানকার মাস্কের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। চড়িদার একটা নিজস্ব স্টাইল রয়েছে, ওই স্টাইলটা উড়িষ্যাতেও অ্যাভেলেবেল, কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন মাস্ক পরেছেন উনি হনুমানের, তো বজরংবলীর মাস্ক পরেছেন। এখানে এই মাস্ক পরে রামায়ণ, মহাভারত বা দশাবতারের যে কাহিনীগুলো, সেগুলো কিন্তু নাটকের মাধ্যমে উপস্থাপনা করা হয়, সেটাই মূল ট্র্যাডিশন। এখানে এই যে মাস্কগুলো সবগুলোই রামায়ণ মহাভারতের কাহিনী, যেটা বললাম ওই ধরনের পৌরাণিক কাহিনীতে ব্যবহার করা হয়। মাস্কগুলো কিন্তু মুভ করে, মানে হাঁ করলে সেটা হয় আর কি। এটা একটা অদ্ভুত ব্যাপার, চড়িদার মাস্কগুলোতে কিন্তু সেরকম হয় না। আর যে রং ব্যবহার করা হয় এখানে, সেগুলো সব ন্যাচারাল রং। আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, এখন ঘড়িতে 2:17। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে আছি মাজুলি দ্বীপের উত্তর পূবে, আমরা ছিলাম দক্ষিণ পশ্চিমে।
ওদিক দিয়ে যে ঘাটটা ছিল সুবনশিরির, সেই ঘাটে যাওয়ার রাস্তা ভেঙে গিয়েছে, ব্রিজ ভেঙে গিয়েছে, ওদিকে আমরা যেতে পারিনি। তাই জন্য পুরো মাজুলিটা ক্রস করে এখন উত্তর পূর্বে আসতে হলো। সামনেই সুবনশিরি নদী, আর একটু এগুলেই আমি দেখাবো সুবনশিরি নদীর ওপর এখানে ব্রিজ রয়েছে, সুবনশিরি ব্রিজ। সেটা পেরিয়ে আমরা চলে যাব কিমিনের দিকে। কিমিন হচ্ছে গেটওয়ে টু অরুণাচল, এদিক দিয়ে একদম আসাম অরুণাচল বর্ডারে। আরও খানিকটা সময় লাগবে আমাদের জিরো পৌঁছাতে রাত 8:30 9টা বেজে যাবে। এখন লাঞ্চ করব, লাঞ্চটা দারুণ হবে, দেখাচ্ছি। আর তারপর সুবনশিরি নদীও দেখাবো। হোটেলের নামটা অদ্ভুত, টেনশন ফ্রি হোটেল। বলছি এখানে ছেলে কোনো রকম টেনশন নেই, আর কি টেনশনের কোনো ব্যাপারই নেই, এটা একটা ভালো ভালো ব্যাপার। এই হচ্ছে থালি। এখানে স্পেশাল অ্যাটেনশন কেড়ে নিয়েছে এই কলা পাতা মোড়া ভাত। ভাতটা কলা পাতায় মুড়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে থালিতে। এখানে বরবটি সিদ্ধ রয়েছে, ডাল রয়েছে 2 রকমের, করলা রয়েছে, উচ্ছে। এটা কি বুঝতে পারছি না, বোধহয় পাট পাতা জাতীয় কিছু হবে। হ্যাঁ, আর একটা শাক রয়েছে, আলু ভাজা রয়েছে। দারুণ আয়োজন, সঙ্গে স্থানীয় লোকাল মাছ আর অথবা চিকেন। আমি আজকে শুধু চিকেন খাচ্ছি, মাছ খাচ্ছি না, ভাতও খাচ্ছি না, শুধু চিকেন আমি আর অরিজিৎ। এই যে ভাতটা হচ্ছে এরকম, এটা কলা পাতা না ভাই, পাতাটা দেখে যা মনে হচ্ছে সে। হ্যাঁ, তাহলে অন্য কিছু পাতা। ये क्या फिश? ये क्या है? फिश? अच्छा, ये पता किसका है? ये चिकन हाँ, ये हम लोग थोड़ा पत्ता बोलता है तोरा पता, तोरा पता। अच्छा, চিকেন। थोड़ा चिकन थोड़ा এই ये যে। दीजिए ना स्पून চিকেন, এটা একটু ব্যাম্বু শুটও দেওয়া রয়েছে। দারুণ হেলদি একটা খাবার। এখানে যেটা স্থানীয়দের নিয়ম সেটা হচ্ছে থালাটা নিচে রেখে পাতায় খাওয়া, তাই খাচ্ছেন এখানের লোকেরা। অসাধারণ খেতে এটা। এখানকার স্থানীয় খাবার মানে হচ্ছে গালো ট্রাইবদের খাবার এটা। এই রেস্তোরাঁটা গালোদেরই। এবং এই যে চিকেনটা রান্না হয়েছে, একটা কিছু পাতা দিয়েছে, অসাধারণ চিকেন করেছে এটা, অসাধারণ চিকেন। মানে এই রকম চিকেন স্যুপ এত হেলদি, তেল কিন্তু খুব কম। আহা, মাছটাকে আলাদা করে পাতায় সম্পূর্ণ মুড়ে দিয়েছে, যেরকম পাতুরি হয় আর কি। মাছটা দারুণ টেস্টি, স্যুপটার টেস্টও কিন্তু ভালো। মানে এক্ষেত্রে আমি যে শাক পাতা সেদ্ধ যেগুলো খাচ্ছিলাম সেগুলো খেয়ে তেমন আমার জমেনি, কিন্তু মাছটা খেয়ে আমার সত্যিই ভালো লাগছে। ফ্রেশ মাছ এবং পাতায় করে মুড়ে যে ধরনের প্রিপারেশনটা বানিয়েছে, ভেরি গুড। 3:07 রওনা দিলাম, সামনেই সুবনশিরি। দেখুন নামটা বড় মিষ্টি, সুবনশিরি নদী। আমরা ঢুকে যাচ্ছি অরুণাচল প্রদেশে, আরেকটু পরেই ঢুকবো। এই জায়গাটাই কিমিন, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশের একটা ক্যাম্প রয়েছে এখানে, তার পাশ দিয়েই যাচ্ছে। আমরা এখন কিমিনে, এটাই আসাম অরুণাচলের বর্ডার। সামনেই গেট দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকে যাব আমরা অরুণাচল প্রদেশে। কিমিনের পরেই আঁকাবাঁকা চড়াই পথ, পাহাড়ি পথ শুরু হয়ে গেল। কিমিন থেকে 104 কিলোমিটার জিরো, সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। পথে একটু দাঁড়াবো কোথাও আমরা। এখন ঘড়িতে সময় 4:46। 7:30 নাগাদ আমরা জিরো পৌঁছে যাব আশা করা যায়। এখন ঘড়িতে 7:16। আমরা এসে পৌঁছালাম ওল্ড জিরো বাজারে। আচ্ছা, কিমিন থেকে এই অবধি রাস্তা কিন্তু বেশ ভালো ছিল, আমাদের কোথাও দাঁড়াতে হয়নি। আর রাস্তা স্মুথ হওয়ার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমি ভেবেছিলাম 8টা বাজবে, 7:15 7:20 মধ্যে ঢুকে গেলাম। এখানে অরিজিৎ এখন হোটেল দেখছে। আমরা আগের থেকে কিচ্ছু বুক করে আসিনি, আশা করা যায় পেয়ে যাবো আশেপাশে কোনো কিছু। মাজুলি থেকে আমরা চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, অসাধারণ চিড়ে ভাজা। এখন আমার আফসোস হচ্ছে কেন একটা নিয়ে এলাম, আরও একটা আনা উচিত ছিল, আরও 2টো আনা উচিত ছিল। তাই না? যাই হোক, এটা হচ্ছে খেয়ে দেখ। বলছিস দেখি। এটা হচ্ছে জিরোতে আমাদের রুম, তবে এটা জিরো থেকে একটু আগে, জিরো যে বাজারটা ওল্ড জিরো বাজার তার থেকে একটু আগে। অসাধারণ রুম, দারুণ সুন্দর রুম। আমরা হোটেল খুঁজতে খুঁজতে একটু পিছিয়ে এলাম, তারপর এটা পেলাম। দেখুন এখানে বিছানা অনেক বড়, বিরাট বড় রুম। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক উইথ চেয়ার, এদিকে একটা ফ্রিজ রয়েছে,
রুমের দুদিকে দুটো রুম হিটার রয়েছে, আর এদিকে একটা সোফা রয়েছে উইথ এ টেবিল। আর টয়লেটটা একদম স্পার্কলিং ক্লিন যাকে বলে। এইদিকে এই যে টয়লেটের ভেতরে আবার ব্যালকনি। টয়লেটের ভেতরে ব্যালকনি, এটা আমি জীবনে দেখিনি যে টয়লেটের ভেতরে ব্যালকনি হয়। টয়লেট দিয়ে গিয়ে ব্যালকনি, ভাই এটা 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 একটা অদ্ভুত জিনিসই বটে ভাই। হ্যাঁ, পিছনে একটা জায়গা। এটা 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 জীবনে প্রথম। আমরা এত জায়গায় বেরিয়েছি, এত ঘুরেছি, কোথাও দুনিয়ার এই জিনিস এটা তাদের জন্য যারা সিগারেট খেতে ভালো হয়, তাই। আর যারা সিগারেট খায় না তাদের জন্য সুবিধাজনক। Cigarette smoking is injurious to health. ঠিক, Quit ঠিক। smoking as soon as you can. যাই হোক, বাদ দিন। সারাদিন ধরে অনেক জার্নি করে হ্যাঁ। এসছিস জিরোতে, এবার জিরো। এবার ছিল ঠিক। কেমন লাগলো আমাদের পর্বটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমরা জিরো ঘুরবো, আর পরশুদিন এখান থেকে সকালে বেরিয়ে যাব দ্য জু। তারপর সেখান থেকে আলো, সব কিছু তো আসতেই থাকবে। ভিডিওগুলো দেখতে থাকবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ একটু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বা ইনস্টাগ্রাম ফেসবুকের গ্রুপে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগের সমস্ত তথ্য দেখা যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য প্রীতি শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথিবী। ছিল শিবাজির সফর, হাত ধরিল